গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ঐতিহাসিক গল্প সমুদ্রগুপ্ত। লেখনীতে আমি সুপ্রিয় সুদীপ ব্যানার্জি। এই গল্পে যারা কণ্ঠদান করে অভিনয় করেছেন তারা হলেন সুপ্রিয় সুদীপ ব্যানার্জি, কৃষ্ণকিশোর মুখার্জি, রূপসা গোস্বামী, কস্তুরী গাঙ্গুলি, সমীরণ সমাদ্দার, শুভম মুখার্জি, শাশ্বতী রায়, ডক্টর জয় খেত্রী, অতনু মুখার্জি, সুদীপ চক্রবর্তী, উর্বুরি জানা, সোমনাথ গাঙ্গুলি, শ্রেয়া মান্না ও সূত্রধর এই সমগ্র গল্পটির অর্পণ শর্মা। তাহলে চলুন শুনে নিন আজকের গল্প সমুদ্রগুপ্ত। স্বীকারোক্তি। এই ঐতিহাসিক ধর্মী কাহিনীর ঘটনাগুলো কোনো ব্যক্তি, কোনো জাতি বা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাসে আঘাত করার উদ্দেশ্যে নির্মিত নয়। ইতিহাসের কিছু কিছু অংশ ও পাত্র নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার উদ্দেশ্যে বা কাহিনীতে রস সাধনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। প্রকৃত ইতিহাসের সঙ্গে এই কাহিনীর কোনো সামঞ্জস্য নেই, তা সম্পূর্ণ লেখকের মস্তিষ্ক প্রসূত। যদি কোনো ঐতিহাসিক এর থেকে সামঞ্জস্য খুঁজে এই কাহিনীকে সত্য বলে প্রমাণ করার প্রচেষ্টা করেন, তাহলে সেই সত্য আমাদের কাছে অজ্ঞাত এবং অনুদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা আমাদের কাহিনীতে ব্যবহার করেছি। ইতিহাসকে বিকৃত করা আমাদের উদ্দেশ্য নয়। সঠিক ইতিহাস জানতে আমরাও আগ্রহী, শুধু প্রয়োজন প্রমাণের। ভারত এমনই এক দেশ যেখানে নিজের অস্তিত্ব ও নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য বারংবার সমাজকে রাজা থেকে সামন্ত, সম্রাট থেকে বিদেশি হুকুমতের কাছে পদানত হতে হয়েছে। এর জন্য শুধু দায়ী বহিরাগত আগমন নয়, মানুষের সরল বিশ্বাস ও ফায়দা লোটার মনোবৃত্তি। বিদ্রোহ না করে, সার্বিক উন্নতির কথা চিন্তা না করে, দেশ ও দশের কথা চিন্তা না করে, নিজের চিন্তা তথা নিজের রাজত্ব রক্ষার চিন্তা প্রধানত এর জন্য দায়ী। আলস্য, বিলাসিতা ও নিজেরা আমোদ প্রমোদে মত্ত থেকে প্রজাকে শোষণ করাই রাজা ও রাজত্বের পতনের মুখ্য কারণ বলা যেতে পারে। সঠিক পথপ্রদর্শকের অভাব ও তোষামোদের রাজনীতিতে স্বাধীনতা শুধু লাঞ্ছিত ও অপমানিত হয়ে বারংবার মাতৃভূমি হয়েছে লাল ও শৃঙ্খলে আবদ্ধ। রাজত্ব করতে, নিজের ঠাঁট বজায় রাখতে, দাসত্ব করতেও পিছপা হয়নি ভারতের রাজারা। তাই তো বীর যোদ্ধাদের বহু বেগ পেতে হয়েছে। তার সাথে ঘরের বিভীষণরূপী শত্রুদের দমন করতে গিয়ে ইতিহাস অলস ভারে, স্বর্ণমুদ্রার লোভে, তোষণ ও পোষণে লিখেছে এমন অনেক ভুলে ভরা তথ্য। সত্যি লেখার ক্ষমতা হয়নি অনেক লেখকের। তাই ইতিহাস যে সব সত্যি কথা বলে তা নয়। কেউ বলায়, আবার কেউ বলতে বাধ্য করে। প্রকৃত সত্য মাটির তলায় চাপা পড়ে যায়। কালের গর্ভ থেকে কোনো কোনো বীর যখন তার ক্ষমতা বলে মাটি খুঁড়ে সত্যকে টেনে তুলে নিয়ে আসে, তখন সে হয়ে পড়ে সমালোচনার পাত্র, অথবা পায় বর্ষা বা তীরের খোঁচার জীবননাশী উপহার। তাই তো ধরে রাখা সংস্কৃতির থেকে অনেক অনুকরণ করার নীতিতে প্রজন্মের পর প্রজন্ম অতি আগ্রহী, যার নিদর্শন আজও চোখে পড়ে অলিতে গলিতে, মনের কন্দরে, কাজে অকাজে, আচারে বিচারে। সংস্কার ভুলে কেউ হয় বিধর্মী, কেউ হয় দাস, আবার কেউ সংস্কার রক্ষা করতে গিয়ে চলে যায় পিছনের সারি থেকে একেবারে তলানিতে। তবুও চলছে লড়াই, শুধু ক্ষমতা আর পদ বদলাচ্ছে। যে জট ছিল তার জটিল জটলা রয়ে গেছে আজও। খোলার লোক নেই, নেই শিক্ষা, নেই প্রকৃত উৎসর্গবোধ। তাই অপসংস্কৃতি ও অনীহা প্রকৃত মূল্যবোধকে ভুলিয়ে, হিসেব হারিয়ে বেহুঁশ করে জন্ম দিচ্ছে অসুস্থ মস্তিষ্কের। যখন স্বাধীনতার দিন আসে,
বা কেউ স্বাধীনতার কথা বলে, তখন তাদের আস্ফালনে রক্ষণশীল মানসিকতা থেকে স্বেচ্ছাচারিতার প্রকাশ অতিরিক্তভাবে দেখা যায়। দেশনায়কের গলায় মালা দিয়ে দেখাতে চায় দেশাত্মবোধ। পতাকা উড়িয়ে পঞ্চমকারের তলাতলে গলা ডুবিয়ে বলে বন্দে মাতরম। শুধু নাটক আর নাটক। সত্যতা কোথায়? সততা কোথায়? নেই নায়ক, নেই লড়াই, শুধু আছে স্মৃতিচারণ। আজও সেই স্মৃতিচারণের পথ অনুসরণ করে অগ্রসর হই, প্রকাশ করি আরেক দেশমাতৃকার বীর পুত্রের ইতিহাস। যার মতো দেশ নেতার আজ বড় প্রয়োজন, আর প্রয়োজন দেশ নেতাকে সমর্থন করে দেশ তথা দেশবাসীর জন্য নিজেকে উৎসর্গ করার ব্রত। তবে আজকের পরে যেমন কাল আসবে, তেমনি এই গল্প আজকের পরে কাল হয়ে স্মৃতি থেকে মুছে যাবে আপনাদের মস্তিষ্ক থেকে। নিজেদের সংসারের কথা ভেবে রোজকার আলু পটল আর চাল ডাল কেনার লড়াইয়ের রোজ নামও চায়। তবুও চলুন প্রকাশিত ও বিকশিত করি নিজেদের মনকে বীর পুরুষের বীর গাথা প্রকাশ করে। খ্রিস্টপূর্ব ১৮৫তে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের ভূমি টুকরো টুকরো হয়ে যায়। অর্থাৎ সামন্ত ও রাজারা তখন স্ব প্রধান হয়ে শুরু করে অত্যাচার, লুণ্ঠন ও ক্ষমতা কায়েমের এক অদম্য লোভে বলি হতে থাকে সাধারণ মানুষ। এই সময় সংঘবদ্ধ রাজনীতির জন্য সংগঠিত হওয়ার প্রবণতা দেখালো ভারতের ৩ মহাশক্তিধর রাজতন্ত্র। দক্ষিণে ওয়াইকাটক, মধ্যাংশে নাগ বংশ এবং ভারতের উত্তর পূর্বে গুপ্ত বংশ। আজ আমাদের আলোচনার কেন্দ্র গুপ্ত বংশের দিকে তাকিয়ে। ৩য় শতাব্দীতে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্তর হাতে গুপ্ত বংশের সূচনা হয়। তাঁর রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। এরপর শ্রীগুপ্তের পুত্র ঘটোৎকচ রাজা হন। এরপর ঘটোৎকচের পুত্র চন্দ্রগুপ্ত প্রথম রাজা হন। চন্দ্রগুপ্ত রাজা হয়ে তাঁর বাহুবলে দেশের সীমার বিস্তার করেন। আপন শক্তি তথা ক্ষমতা বলে তিনি নিজের প্রতিপত্তি ছড়িয়ে রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন। চন্দ্রগুপ্তের সকল সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন যে জন, তিনি আজ আমাদের গল্পের নায়ক সমুদ্রগুপ্ত। সমুদ্র, তুমি যখন বিপক্ষে থাকো তখন জেতার লক্ষ্যই তোমার মূল উদ্দেশ্য হয়ে যায়। তখন আর ভালোবাসার কথা মনেই থাকে না। দেখো নীলা, যখন জেতা ও হারাই মূল হয়ে যায় তখন কি আর সেখানে প্রেম ভালোবাসা থাকলে হয়? তখন তোমার যত বড়ই আপন হন না কেন, তোমার বিপরীতে যখন থাকবে তখন সে তোমার প্রতিপক্ষ ছাড়া আর কেউ না। সেখানে যদি প্রতিপক্ষের প্রতি প্রেম দেখাও তবে খেলাকে তুমি অমর্যাদা করছো। তাহলে মাঠে কেন? হ্যাঁ,
অভিনয় করতে হলে মঞ্চে থাকাই ভালো না? হ্যাঁ, দেখো নীলা, খেলা শেষে আবার ভাইদের সেবা করে তাদের প্রতি কেমন প্রেম দেখাচ্ছে। সমুদ্রের এই প্রেমের খেলা এই বাতাসে কেন কেউ বুঝবে না। তা সেই প্রেমের মানুষটি কে? আছে একজন। কি নাম তার? আর বাড়ি কোথায়? তুমি বলো তো, তাকে নিয়ে আসি। সেখানেই তো সমস্যা, না জানি নাম, না জানি ধাম। হায় রে, পূর্বরাগ। আহা গো। আচ্ছা, আজ তোমাদের কোনো কাজ নেই না? যাও যাও, তোমাদের সাথে আর আমার কোনো কথা নয়। এসো। আহারে, বিরহীকে কেন এত জ্বালাচ্ছ গো? যখন নিজেই জ্বলে জ্বলে জল জলে হয়ে যাচ্ছে। দেখো, আমার ভাইকে এভাবে বিরক্ত করো না। যাও এখান থেকে। ভাইয়ের জন্য আমরা যদি প্রয়োজন মনে করি তো আজই কারোর সাথে তার পরিণয়ের আয়োজন করতে পারি। কিন্তু আমাদের ভাইয়ের যে মন কেড়েছে তার অনুসন্ধান করা আমাদেরই তো কাজ। উফ, ঠিক আছে, আমাকে আর এখানে থাকতে দেবে না, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কোনো একটি দেশের উন্নতি ও সমৃদ্ধির বিস্তার তখনই হয় যখন রাজনৈতিক সুরক্ষা ও অভ্যন্তরীণ স্থিরতা থাকে। এর অভাব হলে সাহিত্য, সংস্কৃতি ও ললিত কলার উপর প্রভাব পড়ে। দেশের সর্বত্র সেই স্থিরতা ফিরিয়ে নিয়ে আসার প্রবল প্রচেষ্টা করেন চন্দ্রগুপ্ত প্রথম। কিন্তু দেশের অস্থিরতা সামাল দিতে গিয়ে নিজের পরিবারকে সেভাবে নজর দিতে পারেননি চন্দ্রগুপ্ত। সে বিষয়ে প্রত্যক্ষভাবে নজর দিয়েছিলেন চন্দ্রগুপ্তের স্ত্রী কুমার দেবী। শান্ত, উদার, শিক্ষিত ও বিদুষী মহিলা বলতে যা যা বোঝায় তিনি ছিলেন তাই। বাইরে বাতায়নের দিকে তাকিয়ে কি ভাবছেন স্বামী? কি বললে? বলছি, কোন গভীর চিন্তায় মগ্ন গুপ্ত বংশের রাজা চন্দ্রগুপ্ত? কুমার, আমার মন বেশ বিচলিত। কে হবে এই সাম্রাজ্যের উত্তরাধিকার, এই নিয়ে বেশ চিন্তায় আছি। মহর্ষি কি বললেন? মহর্ষি জিতর স্বামী বললেন, ঠিক সময়ে দেবাদিদেব ইঙ্গিত দেবেন, কিন্তু সেই ইঙ্গিত বুঝব কিভাবে? তার কোনো সূত্র তিনি দেননি। মহর্ষি আপনাকেও আমাদের যেভাবে আগলে রেখেছেন তা তাঁর মহার্ঘ। আপন সন্তানের মতো তিনি কচ, সমুদ্র আদি সবাইকে আগলে রেখেছেন। তিনি নিশ্চয়ই ঠিক সময়ে ঠিক পথ দেখাবেন। আমার বয়স হচ্ছে কুমার, বানপ্রস্থে যাওয়ার সময় আসন্ন। সেখানে এই চিন্তা আমাকে বিব্রত করে বেড়াচ্ছে। এই বিক্ষিপ্ত মন মানসিকতা নিয়ে কোনো কাজে মনোনিবেশ করতে পারছি না আমি। সমুদ্র, অন্দরে আসার অনুমতি দেবেন? এসো। অবশ্যই, আমরা উভয়ই অনুমতি দিলাম। সে কি, তোমরা সবাই একত্রে? কি হয়েছে? সমুদ্রকে একটু অন্যরকম লাগছে। কি হয়েছে সমুদ্র? নিঃসংকোচে বলো। মাতাশ্রী, আমরা ঘরে যে যার মতো নিদ্রা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎই সমুদ্রের তীব্র আওয়াজ শুনে তার ঘরের দিকে ছুটলাম।
তখনই আদির সাথেও দেখা হয়। আদিও এই কারণে সমুদ্রের ঘরের দিকেই অগ্রসর হচ্ছিল। ঘরে ঢুকে দেখি পালঙ্কে মুখ বুঝে এক দৃষ্টি বিস্ফারিত চোখ বার করে বসে আছে। তারপর শত জিজ্ঞাসা করছি, কিন্তু মুখে কোনো রা নেই। মনে হয় ভয়ানক স্বপ্ন দেখেছে। কি হয়েছে বাবা? ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? মা মা হঠাৎ দেখলাম আমি যুদ্ধের বর্ম পরে দু হাতে তরোয়াল নিয়ে কখনো হাতির পিঠে কখনো ঘোড়ায় চড়ে রুদ্ধশ্বাস গতিতে সারা বিশ্বে ভ্রমণ করে সব রাজাদের বন্দি করে তাদের আমাদের এই পাটলিপুত্রের কারাগৃহে বন্দি করছি। আমার মুখে আমার 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 চোখে মুখে তখন তখন এক পৈশাচিক হাসি, পৈশাচিক হাসি, পৈশাচিক হাসি। তারপর দেশের মানুষ আমার জয়ধ্বনি দিচ্ছে। তখন আবার দেখছি আমি এক সোনার সিংহাসনে বসে বীণা বাজাচ্ছি, বীণা বাজাচ্ছি। পিতা, হে পিতা, আমি কি কাল একবার গুরুদেবের কাছে যেতে পারি? কারণ আমার মন বড়ই ব্যাকুল হচ্ছে, আমার মন বড়ই ব্যাকুল হচ্ছে। এ মনকে শান্ত একমাত্র তিনি ব্যতীত কেউ করতে পারবেন না। আপনি অনুমতি দিন। গুপ্ত বংশের ভাবী উত্তরাধিকারীর অন্তর শান্ত করা বিশেষ প্রয়োজন। অবশ্যই তুমি প্রাতে গুরুগৃহের উদ্দেশ্যে গমন করবে, এতেই তোমার আত্মা শান্ত হবে। যাও, নিজ কক্ষে গিয়ে বিশ্রাম নিয়ে কাল যাওয়ার প্রস্তুতি নাও। নীলা ও বাতাসি, তোমরা সমুদ্রকে ঘরের দিকে এগিয়ে দাও। কি হলো কচ, আদি, তোমরা দাঁড়িয়ে? তোমাদের কি কোনো বক্তব্য আছে? যদি থাকে তাহলে তা প্রকাশ করো। পিতা যদি অভয় দেন তবে নিজের বক্তব্য প্রকাশ করতে পারি। আমি কিছুটা হলেও আন্দাজ করছি যে তুমি কি বলতে পারো। তবুও তোমার বক্তব্য তুমি প্রকাশ করো, আমি তোমায় অভয় দিলাম। আমি আপনার জ্যেষ্ঠ পুত্র। আমাকে বঞ্চিত করে আপনি সমুদ্রকে কেন পরবর্তী উত্তরাধিকার নির্বাচিত করবেন সে বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। আমার যোগ্যতার দিক থেকে যদি কোনো অভাব থাকে তবে আমাকে যোগ্যতা প্রমাণ করতে দিন। যোগ্যতার বিচারানুসারেই পরবর্তী রাজা চয়ন করতে হয়। আশা করি সে বিষয়ে তুমি অবগত। জ্যেষ্ঠ কনিষ্ঠের বিচারে রাজা চয়ন হয় না, হয় যোগ্যতার বিচারে। আমি আমার যোগ্যতার পরীক্ষা দিতে চাই মাতা। আমিও দেখতে চাই পিতা আমাকে কেন যোগ্য মনে করেন না। বেশ, গুরুদেবের আশ্রমের থেকে বড় বিচার আর কোথায় হবে? আগামীকাল চলো তাঁর আশ্রমে, পরিচয় পাওয়া হোক আগামী উত্তরাধিকারের। বেশ পিতা, আপনার ইচ্ছাই হোক পূর্ণ। আগামীকাল আশ্রমের দিকে অগ্রসর হব। চলে এসো আদি। সমুদ্রগুপ্ত বালক অবস্থা থেকেই তার মায়ের আদব কায়দায় মানুষ হন। অন্যান্য ভাইদের থেকে সমুদ্রগুপ্ত ছিলেন অনেক বেশি বিচক্ষণ, সাহসী ও শক্তিধর মানুষ। তাই তো বাবা চন্দ্রগুপ্ত অনেক আগে থেকেই
তাকে রাজা বা উত্তরসূরি হিসেবে চিহ্নিত করে ফেলেছিলেন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আসুন রাজন, গুপ্ত সাম্রাজ্যের সব কুশল তো? সবই কুশল, তবে কলহ উপস্থিত হয়েছে পরিবারে। হ্যাঁ, ভাতৃদেশ উপস্থিত হয়েছে রাজপাঠ নিয়ে। মহর্ষির কাছে অজানা তো কিছু নেই। বেশ তো, কচকে 5 বছরের জন্য উত্তরের রাজ্য সামলানোর ভার দেওয়া হোক। সে তার যোগ্যতা প্রমাণ করতে পারলে পরের 5 বছর সমুদ্র সেই রাজ্যেই রাজত্ব করুক। এরপর প্রজারা বিচার করুক কার অধীনতা তারা স্বীকার করবে। মহর্ষি, সমুদ্র এক বিশেষ স্বপ্ন দেখেছে গতকাল রাতে। তার মানে যদি বিশ্লেষণ করে দেন। তুমি তো সে সম্পর্কে জানোই রাজন, তবু কেন নতুন করে জানতে চাও? সমুদ্রই তোমার উপযুক্ত উত্তরাধিকারী। শুধু তাই নয়, সমগ্র ভারতকে এক সূত্রে বাঁধবে সে। আমি তার চোখে সেই আলোই দেখেছি। তার ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলেন। প্রণাম গ্রহণ করুন মহর্ষি। আয়ুষ্মান ভব। গুরুদেব, আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন। ভ্রাতা কচ যদি রাজ্যপাঠ ও সাম্রাজ্য পেতে আগ্রহী হন, তবে আপনি তাকেই না হয় সাম্রাজ্য ভার অর্পণ করুন। আমি না হয় তার রক্ষক হিসেবেই থাকব। প্রণাম গ্রহণ করুন গুরুদেব। দেবতুল্য পিতা ও স্নেহের আতর সমভ্রাতা সমুদ্রের ওপর আমার কোনো দেশ নেই। তাই মুহূর্তের মধ্যে মোহের বিভীষিকায় অবগাহন করে আমি বুঝতে পেরেছি যে আমি চরম অপরাধ করেছি। আপনি আমায় ক্ষমা করুন ও শুদ্ধ করুন। আজ তোমার অন্দরে রাজা হওয়ার বিচার যখন এসেছে, তার নির্দিষ্ট কারণ আছে। দেখো, যোগ্য মানুষের হাতে তোমার পিতা তার সাম্রাজ্য সঁপে যেতে চান। তাই যোগ্যতা প্রমাণের অবসর তোমাদের উভয়ের কাছে আছে 5 বৎসর করে। এরপর আর কোনো বচসায় যেতে আমি রাজি নই। মহর্ষি, ক্ষমা করুন। জ্যেষ্ঠ ভ্রাতাই রাজা হোক, এই আমার কামনা। সে সুযোগ তুমি পাচ্ছ সমুদ্র। এরপর আর কথা নয়। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে কচের রাজ্যাভিষেক হবে। এবার আমি আসি। আসুন রাজন। ভ্রাতা, আপনার সব কিছু এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি। আপনি কেন ছেড়ে দেবেন? এই সাম্রাজ্যের অধিকারী যদি কেউ হন, তাহলে সে তো আপনি। আপনি ছাড়া কেউ নন। আদি, মহর্ষি চোখ দেখে অন্তর পড়ে ফেলেন। আমার হাবভাব দেখে উনি অনায়াসেই বুঝে যাবেন বা গেছেন
যে আমার মনোবাঞ্ছা কি, তাই নাটক করে লাভ হলো না। কৌটিল্য নায়ক চাণক্যের শিষ্য, এত সহজ মানুষ তিনি নন। আদি, এর পেছনে আমার মন বলছে ওনার কোনো অন্য অভিসন্ধি আছে। অভিসন্ধি যাই থাকুক, নিজের ভাইয়ের প্রতি এমন আচরণ আমি বিশ্বাস করতে পারছি না। এ কোন মানুষ আপনি, আর্যপুত্র? আপনি নিজের বিপদ নিজে টেনে আনছেন। দয়া করে আপনি স্বাভাবিক হন। দেবী, আপনি আমার প্রণম্য। আপনাকে জ্ঞান দেওয়ার ধৃষ্টতা আমার নেই, তবে এই রাজনৈতিক বিষয়ে আপনি বা আপনারা আপনাদের বুদ্ধি ও মস্তিষ্ক না খাটালে বোধহয় সমীচীন হয়। আসুন ভ্রাতা, আপনার সাথে আমার কিছু পরামর্শ আছে। সেই বিষয়ে আলোচনার জন্য সঠিক স্থান এটা নয় বলেই মনে হয়। চলো। দিদি, এক চরম বিপদের আশঙ্কা আমার মনকে বিব্রত করে চলেছে। আমি কিছুতেই মনের এই অস্থিরতা নিরসন করতে পারছি না। কি করব, কার কাছে এই বিষয় প্রকাশ করব, তাও বুঝতে পারছি না। বাতাসে আগামী দিনে আমাদের কপাল পড়বে, তার আভাস ও ইঙ্গিত আমি মহর্ষির কথা থেকে বুঝতে পেরেছি। লোভের থেকেই তো পাপের সৃষ্টি হয় বোন, আর তার থেকেই। না দিদি, না। এমন অলক্ষণে ঘটনা ঘটলে আমাদের কি হবে আন্দাজ করতে পারছো? বাতাসে আমরা ঝড়ের এঁটো পাতা রে। কখনো পিতার ঘরে আশ্রিতা, তারপর স্বামী, পরে সন্তান, তারপরে চিন্তা করিস না বোন, আমি তো আছি রে। সংস্কৃতি প্রেমী ও সঙ্গীত প্রেমী সমুদ্রগুপ্তের আনন্দপূর্ণ জীবনে পরবর্তী পর্যায়ে যে আরো কত রকম বাধা বিঘ্ন ছিল তার সম্বন্ধে তিনি নিজেও জানতেন না। মহারাজা চন্দ্রগুপ্ত প্রথমে সন্তানদের প্রতি স্নেহ ও বিচক্ষণতার ওপর বিচার করে ৩৩৫ খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্তকে রাজা হিসেবে ঘোষণা করেন। কিন্তু সমুদ্রগুপ্তকে পরবর্তী রাজা হিসেবে ঘোষণা তার ভাই কচ ও জ্ঞাতি ভাইয়েরা মেনে নিল না। শুরু হল এক বিরাট অন্তর্দ্বন্দ্ব। সমুদ্রগুপ্তের সাথে কচ ও তাঁর জ্ঞাতি ভাইদের যুদ্ধ হয়েছিল বটে, কিন্তু তা অনেক পরে। সমুদ্রগুপ্ত তাঁর ভাই কচকে সিংহাসনে বসিয়ে নিজের মহানুভবতার পরিচয় দিয়েছিলেন। পুত্র কচ, আজ থেকে তুমি দেশের রাজা। তোমার প্রথম বক্তব্য তুমি প্রজাদের উদ্দেশ্যে প্রকাশ করো। পিতা যেমন ও যেভাবে তাঁর শাসনকালে আপনাদের খেয়াল রেখেছেন, ঠিক সেভাবে আমিও আপনাদের অবশ্যই খেয়াল রাখব। আমি আপনাদের কাছে শপথ করছি, এ দেহে যতদিন প্রাণ আছে ততদিন আপনাদের রক্ষা করব। মহর্ষি, আপনি আজ্ঞা দিলে নবরাজা তার রাজসভার কাজ শুরু করুক। অবশ্যই। আমি মন্ত্রী শ্রীমন্তকে কাজ আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদেশ করছি। সভায়
উপস্থিত সকল অতিথি, সামন্ত, পার্ষদ ও শ্রদ্ধালু বন্ধুবর্গকে প্রণাম জানিয়ে আগামীর দিকে অগ্রসর হই। মহারাজ, আমাদের রাজসভায় আজ 3টি অপরাধীর বিচার আপনাকে করতে হবে। মহারাজ, অনুমতি দিলে সেই বিষয়ে অগ্রসর হই। আমি চন্দ্রগুপ্ত পুত্র কচ রাজার সিংহাসনে বসে বিচার করব। আমি যদি কোনোভাবে ভুল সিদ্ধান্ত নিই বা দিই, তবে উপদেষ্টা মণ্ডলী হিসেবে পিতা, মহর্ষি, মন্ত্রী মহোদয় সকলে আমাকে অনুরোধের ভিত্তিতে মতামত প্রদান করবেন। শ্রীমন্ত, প্রথম আটক করা ব্যক্তিকে রাজসভায় উপস্থিত করো। প্রথম অভিযুক্ত রাজসভায় উপস্থিত হোক। কচ রাজা হওয়ার পর কচের বিচক্ষণতার পরিচয় নেওয়ার জন্য মহারাজা চন্দ্রগুপ্ত ও মহর্ষি জিতস্বামী এক ফন্দি আঁটলেন। এক নারী ও তার স্বামীকে উপস্থিত করা হল রাজ্যসভায়। মহারাজ, আপনার সামনে উপস্থিত এই মহিলার সঙ্গে যে ব্যক্তি উপস্থিত হয়েছে সে ওর স্বামী। এই স্বামীর অভিযোগ তার স্ত্রী দুশ্চরিত্র, কারণ সে তার স্বামীর সংসারের সব কাজ করে, অবসর সময়ে পরপুরুষের চিন্তায় দিনাতিপাত করে। পরপুরুষের চিন্তায় যে সে নিজের জীবন বা সময় অতিবাহিত করছে তা তার স্বামী কিভাবে জানবে? ওহে স্বামী মহাশয়, উত্তর দাও। ও নিজের মুখে স্বীকার করেছে। মহারাজ, আমি মন্ত্রী মহাশয়কে সব জানিয়েছি। দয়া করে আমার বক্তব্য মন্ত্রী মহাশয়ের কাছ থেকে জানলে আমি বাধিত হই। শ্রীমন্ত, তুমি আগে অগ্রসর হও। মহারাজ, মহিলা স্বামীর প্রতি কর্তব্য করে, সেও তার প্রেমিককে স্মরণে রেখে সংসার করে, সেই প্রেমিককে স্মরণে রেখে। এমনকি বলতে লজ্জা লাগে, তার স্বামীর বক্তব্য স্ত্রী সুখ অনুভব করার সময়ও মহিলা তার প্রেমিককেই স্মরণ করে। এ মানসিক যন্ত্রণায় সে প্রতিনিয়ত জ্বলছে, সে থেকে মুক্তি চায়। এই দেবীর প্রেমিককে রাজসভায় উপস্থিত করো। সে একজন বিবাহিত মহিলাকে এভাবে স্বামী সন্তান থেকে বঞ্চিত করতে পারে না। মহারাজ, এই দেবীর প্রেমিক এ সভায় উপস্থিত আছেন এবং আমাদের সকলের সামনেই উপস্থিত আছেন। কে সে? আপনি মহারাজ। তুমি বোধহয় তোমার সীমারেখা উল্লঙ্ঘন করছো। ক্ষমা মহারাজ, আমি শুধু সত্য প্রকাশ করছি। এই দেবী আপনাকে কোনোদিন দেখেননি। আপনার কথা শুনে আপনার প্রতি পূর্বরাগ জন্ম নিয়েছে তার শরীরে। এখন এর বিচার কি? আমি এ বিষয়ে শোনার পর একটু বিচলিত হয়ে পড়েছি। তাই এই দেবীকে এখন 1 মাস যাবৎ বন্দি করে কারাগৃহে নিক্ষেপ করো। 1 মাস পর ওর বিচার হবে। ততদিনে কারাগৃহে শাস্তি ভোগ করুক। মহারাজ, এই নারীর অপরাধ সিদ্ধ না করে শাস্তি কিভাবে দেবেন? এ গুপ্ত সাম্রাজ্যের নীতি অনুসারী কাজ নয়। হে নারী, তুমি তোমার অন্তরের কথা প্রকাশ করো, কোনো ভয় নেই। হে মহর্ষি, আমি নারী, আমি প্রকৃতি। আমাকে কেন কখনো কোথাও মুখ তুলতে দেওয়া হয় না? কেন কেন অন্তরের যন্ত্রণা অন্তরেই সহ্য করতে হয়? তা বলার মতো বন্ধু পাওয়া যায় না। নারী কি শুধুই বংশবৃদ্ধির মাধ্যম? তার কি নিজস্ব কোনো চাহিদা থাকতে নেই? নাকি সমাজ তাকে পণ্য মনে করে? মানুষ জ্ঞানই করে না। দেবী, আপনি শান্ত হন। দেবী, মহারাজ কচের প্রতি আকর্ষিত হওয়ার যে কাহিনী আপনি প্রকাশ করেছেন, তার যুক্তি মনে মনে, বহিঃপ্রকাশ নেই। তবে মহারাজা আপনার মনের খবর জানবেন কি করে? মনের মধ্যে তো অনেক কিছুই গোপন থাকে।
এই রাজসভায় এমন অনেক মানুষ আছেন যাদের নিজের স্ত্রী থাকার সত্ত্বেও পরস্ত্রী সম্ভোগের লালসা জাগে। ও তাদের না পেয়ে অথবা ভীত হয়ে তাকে অন্তরেই দমন করেন। তাহলে তারা দোষী নন কেন? আমার মতো তারাও তো শাস্তির যোগ্য, তাই না? তাহলে মহারাজ, স্বামী যে বিশ্বাসের জন, তাকে বিশ্বাস করে ভরসা করে নারী তাকে সেবা করে, সুস্থ রাখে, সেখানে অন্তরের কথা, অন্তরের রিপুর দহন জ্বালা যদি তার স্বামীর কাছে একান্তে স্ত্রী প্রকাশ করে, তাহলে তাকে কেন আজ এই রাজসভায় দাঁড়াতে হয়? তাহলে বিশ্বাসের অমর্যাদা কে করল? অন্যায় করলে শাসন করুন, আমাকে শুধরে দিন, কিন্তু আজ ভরা সভায় এভাবে হেনস্থা মানে অপমান। এরপর আমার স্বামী কি আমাকে নিয়ে ঘর করবেন, নাকি আমি পারবো? মহারাজ, আমি ব্যভিচারিণী হয়ে আপনাদের প্রতিষ্ঠিত নিয়ম নীতির ধারায় আশ্রিত, সেখানে আপনি আমার বিচার করুন। সভা স্তব্ধ হয়ে থাকে। অবশেষে এই স্তব্ধতা ভঙ্গ করেন মহর্ষি। মহারাজ, এ নারীর বিচার কি? মৃত্যু নাকি জীবন? মহর্ষি, আমি এ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বিচার করতে অপারগ। আপনি এ বিষয়ে আলোকপাত করুন। আমার মনোগত ইচ্ছা, এ বিষয়ে যুবরাজ সমুদ্রগুপ্ত বিশেষ বিবেচনার মাধ্যমে আপনার বক্তব্য উপস্থাপন করুন। মহারাজ, মহারাজ, আপনি অভয় দিলে আমি আমার বক্তব্য পেশ করি। বেশ, ধন্যবাদ মহারাজ। হে দেবী, আপনি ব্যভিচারিণী, তা আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করেছেন। বিশ্বাস, তা দুপক্ষের কাছে থাকা উচিত, তাই না? একজন পরপুরুষকে মনে ধরবেন আর অন্যজন সে মুখ ফিরিয়ে থাকবে, তাহলে দেবী, এখানেই তো ভালোবাসার অপমান। হ্যাঁ দেবী, একটা প্রশ্ন অবশ্যই উত্থাপন করব। আপনার স্বামী আপনার বিশ্বাসের কদর করেননি, কিন্তু দেবী, আপনিও কি করেছেন? না। আপনি আপনার স্বামীকে ঠকিয়েছেন। চাওয়া পাওয়া আবেগের বহমানতায় বয়ে গিয়ে যদি ভালোবাসার জন্ম হয়, তাহলে সে ভালোবাসা নয়, তা অন্তরের কলহ ও রিপুর তাড়না। দেবী, আপনি অবশ্যই অন্যায় করেছেন। শুধু একটা সংসার নয়, আপনি সেই পুরুষের সংসারও ভাঙতে ইন্ধন যোগানোর প্রচেষ্টা করেছেন। এখানে যে পুরুষ আপনাকে জানেন না, যে আপনাকে দেখেননি, তার পরিবার যদি জানতে পারে যে এক নারী তাকে বা তার স্বামীকে ভালোবাসে, তাহলে আপনি তার সংসারেও বিষ বপন করাচ্ছেন। তাই আপনি দোষী। তাহলে আমার শাস্তি কি? জীবন না মৃত্যু? জীবন। স্বামীর বিশ্বাস ফিরিয়ে দিয়ে, আবেগকে জলাঞ্জলি দিয়ে, বাস্তবকে গ্রহণ করে জীবন সঙ্গীর সাথে একসঙ্গে পদক্ষেপ ফেলা উচিত। এক পুরুষকে ছেড়ে অপর পুরুষের কামনা মানে অন্যায়, পাপ। তা নারী জাতি তথা মা নামক শব্দের অপমান। নিজের স্বামী ব্যতীত সকল পুরুষ জাতি মাত্রকে অবশ্যই পিতা ও পুত্রবৎ মনে করা উচিত। তাই দেবী, মহারাজ কচ আপনার পিতা, উনি নিশ্চয়ই আপনাকে জীবন দান করে
জীবনে আবার নতুনভাবে পথ চলতে সাহায্য করবেন, এই আমি বিশ্বাসী। মহারাজ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। যুবরাজ, এই রাজসভায় এতক্ষণ যা হলো তার থেকে আমার এই জ্ঞান প্রাপ্ত হলো যে বিশ্বাস শুধু ভালোবাসার মূল স্তম্ভ। তা অবশ্যই সত্য, কিন্তু এই ভালোবাসাকে পেতে হলে তাকে রক্ষা করা ভালোবাসা প্রাপকের দায়িত্ব। সত্যবাদিতা, ন্যায়প্রিয়তা, জনহিত কামনা, রাষ্ট্রপ্রেম, সাহস ও পরোপকারের প্রতিভূ হিসেবে সমুদ্রগুপ্ত নিজের পরিচয় বহন করতে লাগলেন। মহাশিবরাত্রি উপলক্ষে পশুপতিনাথের আরাধনা করতে গিয়ে তার সাথে পরিচয় হল দত্তা দেবীর। এই দত্তা দেবীর সঙ্গে সমুদ্রগুপ্তের পূর্বে পরিচয় ছিল। তাই প্রেমিকার খোঁজে সমুদ্রগুপ্ত পা বাড়ালেন শিবরাত্রির দিন পশুপতি মন্দিরের দিকে। সমুদ্রগুপ্ত অনুমান করেন যে তার সেই প্রেম হয়তো সেই দিন আসবে পশুপতি দর্শনে। তুমি মোর প্রাণপতি হে পরমেশ্বর, তুমি ভয়হর প্রভু যোগপতি যোগীবর। তুমি মোর প্রাণপতি হে পরমেশ্বর, তুমি ভয়হর প্রভু যোগপতি যোগীবর। তুমি মোর প্রাণপতি। তোমারি কৃপা আশিস দাও ভরে জীবনে, তুমি অন্ধের যষ্টি প্রভু পাপ দুঃখ দাও ঘুচিয়ে। আনন্দ সাগরে তুমি নিয়ে চলো দিন জনে, তুমি দীননাথ প্রভু পার করো হে তরিকে। তুমি মোর পশুপতি হে পতিতেশ্বর, তুমি মোহহর প্রভু বিষ্ণুপতি হরিহর। তুমি মোর জগপতি হে জগদীশ্বর, তুমি মুক্তিদাতা প্রভু উমাপতি মুক্তেশ্বর। তুমি মোর প্রাণপতি। কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছেন? জানতে চাই নাম ও ধাম। কেন? আমার নাম ধামের কি প্রয়োজন? ভালোবাসি, তাই ঘরণী করব। বাহ, আমার অনুমতি ছাড়া? না দেবী, আপনার অনুমতি ব্যতি রেখে কোনো কিছুই সম্ভব নয়। তবে আপনার পরিচয়? আমি সমুদ্র। ব্যাস, শুধু এইটুকু? আবার কি? এর থেকে জানার আর কি প্রয়োজন? তাহলে আমার ধাম জিজ্ঞাসার কারণ? কারণ আপনার ধাম থেকে আমার ধামে নিয়ে যাব বলে। বেশ, তবে আমি কোন ধামে যাব? আমার মনের ধামে, যেখানে অনেক আগেই আপনি বাসা করেছেন দেবী। এখন পাটুলিপুত্রে ঘর আলো করে তাকে সাজিয়ে তুলুন আপনার ঘরে। দাঁড়ান দাঁড়ান, কি নাম বললেন? পাটলিপুত্র? আজ্ঞে। দেখুন,
আমি পাটলিপুত্রের যুবরাজকে চিনি। আচ্ছা, তিনি আপনাকে আমার পথ রোধ করার জন্য শাস্তি দেবেন। আপনি যুবরাজকে দেখেছেন? অবশ্যই, তিনি আমার হবু স্বামী। আমি তাঁর বাগদত্তা। আচ্ছা, যুবরাজের চরিত্র সম্পর্কে জানেন তো? ওনার সঙ্গে কিন্তু একাধিক নারী সঙ্গ দোষের কথা কানে আসে। কি আর করব, যুবরাজের বিরুদ্ধে কথা বললে যে গর্দান যাবে, তাহলে যে আর আপনাকে পাবো না। তোমার ভয় নেই পথিক। যে আমার মন কেড়ে আমার রাত দিনের নিদ্রা হরণ করেছে, যে আমার জীবনে বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলেছে, তাকে যদি পাই তাহলে মরতেও রাজি। প্রতিদিন মরার থেকে একবার মরে যাওয়া ভালো নয় কি? আচ্ছা গায়ে পড়া লোক তো আপনি। দেখুন, আমি আপনার সাথে ভদ্রতা করছি আর আপনি আমাকে বিব্রত করছেন। আমি সমুদ্রগুপ্তকে ভালোবাসি। হ্যাঁ? বিয়ে করলে তাকেই করব। আচ্ছা বলুন তো, তাকে দেখতে কেমন? বেশ সুন্দর, সুপুরুষ, সুঠাম দেহ, বলশালী ও বিচক্ষণ। আপনার মতো গর্ধব নাকি, যে খালি এক বিষয় নিয়ে জাবর কেটে চলেছে? আমি আপনার সাথে তার দেখা করানোর ব্যবস্থা করে দিতে পারি। সত্যি? কবে, কখন, কোথায়? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজ, এখন? যদি বলি এখানে? তবে দেখান। আমার কথা বিশ্বাস করবেন কিনা তা প্রথমে অঙ্গীকার করতে হবে। পারবেন তো? আপনি সমুদ্রগুপ্ত এই বলতে চান, তাই তো? মিথ্যে কথা। শোনো পথিক, তোমার রাজা সমুদ্রগুপ্তকে গিয়ে বলো আমি দত্তা, আমার নিবাস মথুরা। আর্যাবর্তের সর্বশক্তিমান মানুষ শক্তি ও ছলে বলে নয়, ভালোবেসে সসম্মানে যদি আমাকে নিতে আসেন, তবে আমি অবশ্যই তার গলায় বরমালা দিয়ে তার সাথে যাব। আর হ্যাঁ, এক চিত্রকরের কাছে আমি সমুদ্রগুপ্তের চিত্র ক্রয় করেছিলাম, আর তা আমার মায়াকক্ষে আছে। আর সেই চিত্রের সাথে আপনার মুখের অবিকল মিল আছে। ও তাই? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, এই। মূলত ইরানের শিলালেখ থেকেই পরিচয় পাওয়া যায় যে শিক্ষা গ্রহণকালে সমুদ্রগুপ্তের সাথে দত্তাদেবীর পরিচয় হয়। দত্তাদেবী সমুদ্রগুপ্তের সাথে পাটলিপুত্রে আসেন। শুরু হয় তাঁদের বিবাহিত জীবন। সমুদ্রগুপ্ত তাঁর ভাই কচকে সিংহাসনে বসিয়ে নিজের মহানুভবতার পরিচয় দিয়েছিলেন বটে, কিন্তু কচ সেই সাম্রাজ্য রক্ষা করতে অসমর্থ হন। কচের মানসিক ভাবের ওপর বিব্রত হয়ে সমুদ্রগুপ্তের সাথে বাধে কচের যুদ্ধ। সেই যুদ্ধে কচ পরাজিত হন ও সমুদ্রগুপ্ত রাজা হন। এত সত্ত্বেও আমি সমুদ্রের মতো হয়ে উঠতে পারলাম না আদি। আমার এই রাজ্য, সাম্রাজ্য সব ছেড়ে দিতে হবে। কিছু কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে অকর্মণ্য রাজায় পরিণত করেছে। আদি, শুনতে বড্ড খারাপ লাগতেই পারে মহারাজ, কিন্তু আপনার সব সিদ্ধান্তকে ধূলিসাৎ করে সমুদ্র একের পর এক সামন্তদের মন জয় করে হয়ে উঠেছে শ্রেষ্ঠ রাজা। এর জন্য কি দায়ী? আপনি। আমি? কিভাবে? কিভাবে কিভাবে তা আপনি একবার আত্মসমীক্ষা করুন। মেয়াদ যখন 5 বছর, তখন দেশের কথা না ভেবে শুধু আপনি আপনার চেতনায় মগ্ন রইলেন।
এক থেকে একাধিক নারীর সাথে সম্পর্ক করে নিজের পদমর্যাদাকে অপমান করেছেন। আমি রাজা, আমার আজ্ঞা পালন করতে সবাই বদ্ধপরিকর, কিন্তু আজ পদ হারানোর ভয় আমার অন্তরাত্মাকে এমন আঘাত করছে, তাতে আমার মধ্যে হিংসার সৃষ্টি হচ্ছে। কি মনে করছেন সমুদ্রকে আপনার রাস্তা থেকে সরিয়ে দেবেন? আমারও সিংহাসনের মধ্যে যে আসবে তাকে তো সরে যেতে হবেই। ভাতৃ হত্যা কেন? ভাই নয়, পরবর্তী রাজা, যেখানে আমাকে নিজের রাজমুকুট খুলে সমুদ্রের মাথায় পরিয়ে দিতে হবে। উফ উফ, সে কি কষ্টের আদি! আমি কোনোদিন সমুদ্রের ভালো চাইনি, রাজও চাই না, চাই শুধু মৃত্যু, শুধু মৃত্যু। বাহ, বড় দাদা হয়ে ছোট ভাইয়ের মৃত্যু কামনা করতে অন্তরে বাঁধল না? না, বাঁধলো না। কেন বাঁধবে? আমার সব কিছু নিয়ে এবার তোমার সুখ ভোগ করার পালা। আমি তা হতে দেব না। আমি তোমাকে রাজা হতে দেব না, কারণ আমি তাহলে কি পাবো? আপনি রাজ সিংহাসন চাইলে তা হেসে হেসে আপনার হাতে তুলে দিতেই আমি আগ্রহী ছিলাম। তাহলে তা দিয়ে দাও। আর তা হয় না। কেন? কারণ এখন আপনাদের মধ্যে কু ঢুকে পড়েছে। সেখানে দেশের রক্ষা ও এক পদমর্যাদা লোভী রাজার হাত থেকে রাজ সিংহাসনকে রক্ষা করা আমার কর্তব্য। আমি বাধা দেব। কিভাবে? আমাকে হত্যা করে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই। মূর্খের মতো কথা বলছেন। আমার বলের কাছে আপনি নগণ্য, তাই আমার মস্তিষ্ককে রাগান্বিত করবেন না, এতেই আপনার মঙ্গল। আর হ্যাঁ, আমার প্রাণনাশের ছক যতই করুন, আপনারা তাতে অসফলই হবেন। আস্ফালন আর ক্ষমতা দুই যে আলাদা বৎস। এই কক্ষ হতে আমি যে তোমাকে আর বাহির হতে দিতে পারবো না। তোমাকে এখনই হত্যা করে আমার পথকে প্রশস্ত করব। এখনই আপনাদের শেষবারের মতন জানাচ্ছি, অস্ত্র সম্বরণ করুন। না, রক্তলীলা করব আমি, রক্তলীলা। আমি মহারাজ, আমি তোমার রক্ত চাই, রক্ত। তাহলে নিন। ভ্রাতা, তবে এই নয়, সাবধান। কি হলো আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। মা, তুমি একটা ক্ষিপ্ত পাগলা হাতিকে তার বাচালতা প্রকাশ করার জন্য এখানে ফেলে রেখে যাচ্ছ। এতে ক্ষতির পরিমাণ আরো বেশি। পাগলা হাতির গলায় শিকল বেঁধে তাকে সামাল দিতে হবে তোমাকেই, পুত্রী। এ বিষয়ে তুমি ভাবো। রানী হিসাবে এ দায়িত্ব তোমার, স্ত্রী হিসাবেও কর্তব্য তোমার।
সমুদ্রগুপ্তের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও প্রজাদের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে জনপ্রিয় রাজার স্বীকৃতি দেয়। এরপর তিনি তাঁর রাজ্যের পরিধি বিস্তার করতে মনস্থ করেন। তার পিতার কাছ থেকে তিনি বিহারের পাটলিপুত্র, উত্তরপ্রদেশের কিছু অংশ ও বঙ্গদেশের কিছু অংশ, নেপাল ও উত্তরাখণ্ডের কিছু অংশ উত্তরাধিকার সূত্রে পান। কৌটিল্য চাণক্যের মতাদর্শে দর্শিত সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের মতো সিংহাসনে অধিষ্ঠিত হন ৩৪০ খ্রিস্টাব্দে। আজ সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের রাজপদে আসীন। মহারাজা সমুদ্রগুপ্ত সিংহাসন আরোহণ করে তিনি তার রাজ্যের সীমারেখা বর্ধিত করতে চান। তার রাজতন্ত্র, রাজনীতি তিনি সুনিপুণভাবে সজ্জিত করেছেন। এখন প্রজাদের উদ্দেশ্যে ও সমগ্র সামন্ত শাসনাধীন প্রদেশ ও অঞ্চলে তার সেই নীতি চলমান হবে। এখন সেই নীতি সম্পর্কে তার মুখ থেকেই আমরা তা অবগত হই। মহারাজ, প্রজাদের উদ্দেশ্যে আপনার রাজনীতি ও শাসন নীতি প্রকাশ করুন। শ্রী গুরুদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার সাম্রাজ্যের পরিসীমা পরিবর্ধন করতে চলেছি। সেই উদ্দেশ্যে সৈনিক ও রিশালদারদের আমার ৩টি নীতি ফলবতী করতে হবে। এই নীতি কৌটিল্য নীতি বলে বিদিত হবে। যুদ্ধের নীতি অনুসারে ৩ স্তরে লড়াই হবে। প্রথম নীতি ধর্মনীতি। শত্রু রাজ্য জিতে নিজের ধর্ম ও নীতি স্থাপন করো। রাজাদের শাসন যথাযথভাবে সেই নীতি অনুসারে অনুসরণ করো। দ্বিতীয় নীতি লোভী বিজয়। শত্রু রাজাকে জিতে তার সম্পত্তিতে নিজেদের অধিকার কায়েম করো। তবে তাদের আমার শাসন ব্যবস্থা অনুসারে দেখা ও চালনা করার সুযোগ দেওয়া হবে। কিন্তু বিদ্রোহ করলে সেই রাজার নাম ও চিহ্ন এই জগৎ থেকে শেষ করে দেব আপন বাহুবলে। তৃতীয় নীতি অসুর বিজয়। শত্রু রাজ্য জয় করার পর সেই রাজ্যের প্রজারা যদি আমাদের শাসন ব্যবস্থা মেনে না নেন, তাহলে তাদের ততক্ষণ পর্যন্ত দণ্ড দাও যতক্ষণ পর্যন্ত না তারা আমার বশ্যতা স্বীকার করছে। সর্বপ্রথম আমরা শুধু সম্পূর্ণ দেশের সীমা বৃদ্ধি নয়, তার সঙ্গে আমরা নিজেদের ধর্ম ও সত্যকে রক্ষা করব। অসত্য ও অন্যায়ের নাশ করতে সত্য ও ন্যায়ের গঠনই হবে আমাদের প্রধান লক্ষ্য। প্রতিযুদ্ধের আগে কোন রাজ্যের বিরুদ্ধে কি নীতি নির্ধারিত হবে তা আমি নির্ধারণ করব। এছাড়া যুদ্ধের কৌশল ও রণচাল সবই আমার মাথায় থাকবে। এই নিয়ে কোনো আলাপ বা আলোচনা চলবে না। সত্য পরম ধর্ম, তার রক্ষাই আমাদের ব্রত। তাই সকলে বলো, সত্যমেব জয়তে। এবার সমুদ্রগুপ্ত রাজ্যের পরিধি বিস্তারের প্রতি নজর দিয়ে আশপাশের রাজত্বে আক্রমণ হানলেন। তিনি গাঙ্গেয় উপকূলবর্তী যত রাজা ও সামন্তরা ছিলেন তাদের আক্রমণ করে তাদের রাজত্ব হরণ করেন এবং তাঁর রাজত্বের সাথে তাদেরকে যুক্ত করেন। এরপর আর্যাবর্তের ৯ রাজাকে দমন করে তিনি তাদের রাজত্বে নিজের নিশান উড়িয়ে দেন। এর মধ্যে যাঁরা ছিলেন তারা হলেন আর্যাবর্তের রুদ্রদেব, মাটিলা, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতিনাথ, নাগসেন, অচ্যুত,
নন্দিন এবং বলবর্মন। এরপরে পশ্চিমের দিকে তাঁর নজর পড়ে। পশ্চিমে তিনি মালওয়ার, আমের, মুদ্রক, নাগার্জুন, সকার্ণিক, খরপাড়িক ও প্রারর্জুন প্রভৃতি রাজ্য জয় করেন। এরপর দাক্ষিণাত্যের দিকে অগ্রসর হন এবং দাক্ষিণাত্যে অগ্রসর হয়ে তিনি সেখানকার রাজা ও সামন্তদের রাজ্য অধিকার করে পূর্ব ভারতের বঙ্গদেশ থেকে কামরূপ পর্যন্ত নিজের রাজত্ব বিস্তার করেন। তার মূল লক্ষ্য ছিল মিথ্যাচারী, ব্যভিচারী, অসাধু রাজা নিপাত যাক। যে রাজা প্রজাহিতকারী নন, তিনি তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন। এই নিয়ে শুরু হয়েছিল তার যুদ্ধ অভিযান। সমগ্র ভারতকে এক ভূখণ্ডে বাঁধার প্রচেষ্টায় তিনিই একমাত্র সফল রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। ভারতের ইতিহাস সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে স্বীকৃতি দেয়, কিন্তু তিনি নেপোলিয়ন নন, তিনি ভারতের বীর যোদ্ধা। নেপোলিয়ন তার শেষ জীবনে বহু যুদ্ধে হেরেছেন, কিন্তু সমুদ্রগুপ্ত তার জীবনে ১০০টি যুদ্ধে লড়াই করেছেন, কিন্তু একটিতেও তিনি হারেননি। সবেতেই তিনি বিজয় হাসিল করেছেন। সমুদ্রগুপ্তের পরিকল্পনা, তার সাহসিকতা আর তাঁরই মতাদর্শের আলোকে উদ্ভাসিত করেন বহু শক্তিশালী যোদ্ধাকে। নির্মাণ করেন এক সামরিক দল, যে দলের নাম দিয়েছিলেন ব্রাহ্মণী সেনা। সমুদ্রগুপ্তের মতাদর্শে দর্শিত ব্রাহ্মণী সেনা সমুদ্রগুপ্তের মৃত্যু হওয়ার পরেও এতটাই সংঘবদ্ধ ও সংগঠিত ছিল যে ২০০ বছর পর্যন্ত জগতের যেখানেই তাদের প্রয়োজনে ডাক এসেছে, তারা সেখানেই অগ্রসর হয়েছে। কোনো বিদেশের সীমারেখা তাদের সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়নি। আমার দেশ মাতৃকার সন্তান, আমার ভাইরা, তোমাদের প্রবল পরাক্রমের কাছে আজ অনেক শত্রু আত্মসমর্পণ করছেন। এইভাবে আত্মসমর্পণ করে আমাদের সাথে যুক্ত হলে বেনজল ঢুকে আমাদের মনোবল নষ্ট করার পক্ষে এক প্রবল সম্ভাবনা উপস্থিত হতে পারে। তাই অন্যায়কে প্রশ্রয় নয়, ক্ষমা চাইলে সুযোগ একবার, অন্যায় দ্বিতীয়বার করলে জানবে এ দল ও সংগঠনকে সে নষ্ট করবে। তাই রাজ্য ও দেশের খ্যাতিতে একবারের বেশি দ্বিতীয়বার কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রথমবার ক্ষমা আর দ্বিতীয়বার মৃত্যু, এই হবে আমাদের নীতি। আমরা হব বিদ্যুৎ সমকঠিন, ঝড় সমগতিযুক্ত। আমাদের অসি হবে মানদণ্ড, আমাদের নির্ভরতা হবে রাজা কেন্দ্রিক বা সর্দার কেন্দ্রিক। সত্য বিনা মিথ্যা ভাষণ বা বাক্য ব্যয় মানে নিজের অস্তিত্ব বিলীন করা। আমাদের এই সেনাবাহিনীর নাম হবে ব্রাহ্মণী সেনা। আমাদের লক্ষ্য এক মাটি, এক দেশ। আমাদের আশ্রয়ে যে সমস্ত সামন্তবর্গরা রয়েছেন, তারা তাদের রাজ্যকে তাদের মতন করে শাসন করবেন এবং নির্দিষ্ট সময়ে আমাদের কর প্রদান করবেন। তবে মনে রাখতে হবে, সকল সামন্তবর্গ যারা আমাদের আশ্রিত, তাদের স্ব স্ব রাজ্য স্ব স্বভাবে শাসন করতে দেওয়া হবে। সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যকে রক্ষা করাই হবে আমাদের এই ব্রাহ্মণী সেনার মূল লক্ষ্য। ঘোরতিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে আনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহ
জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।